আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাইয়ের র্যাঙ্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ সরকারের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে সরকার, বললেন নাহিদ। বাগেরহাট 1 আসনের ভোট পুনর্গণনার নির্দেশ। বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে 200 ভরি স্বর্ণ গায়েব। সেলিম হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে পুরস্কার প্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে। অন্য যারা পুরস্কার পাচ্ছেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যাপক ডক্টর জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাহিত্যের ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে AKM হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবা ও জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সাইদুল হক গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহিরির চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে PhD কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর MA রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার। জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তবে কূটনীতিক এবং এতিম আলেম উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2টি ইফতার মাহফিলে থাকবেন তিনি। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু 2টি ইফতার মাহফিল যথাক্রমে 6 মার্চ কূটনীতিকদের সম্মানে এবং 7 মার্চ এতিম আলেম উলামা মাশায়েখদের সম্মানে আয়োজন করছেন। এই 2টি হবে যমুনায়। প্রধানমন্ত্রীর রাজনীতিবিদদের সম্মানে 8 মার্চ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে 10 মার্চের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক অবস্থা বিবেচনা করে বাতিল করা হয়েছে বলে জানান তিনি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে র্যাঙ্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার পরিবেশ পরিচালনা ব্যবস্থা ও ফলাফলের মতো নির্দিষ্ট সূচকের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান যাচাই করে এর র্যাঙ্কিং নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি কার্যকর র্যাঙ্কিং পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান মূল্যায়ন করা সম্ভব হয়। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা দক্ষতা এবং শিক্ষার্থীদের ফলাফলের মতো বিভিন্ন সূচকের ভিত্তিতে এ মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষা খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং প্রতিষ্ঠানগুলো মানোন্নয়নে আরো সচেষ্ট হবে। বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর হোটেলে এনসিপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি। বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জুলাই সনদে
আদালতের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জোর দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল তা ব্যাহত হচ্ছে। আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1 সংসদীয় আসনে প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এই নির্দেশ দেন। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের করা আবেদনের শুনানির পর এই আদেশ দেন আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাসানুল আলম। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1 আসনে 1,17,966 ভোট পেয়ে বিজয়ী হন জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ পান 1,14,590 ভোট। 3 উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোট কেন্দ্র ছিল 147টি। ভোটের ফল প্রকাশের পর ওই আসনের কিছু কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশন সংক্রান্ত বিভিন্ন দপ্তরে যান বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের শুনানি দিয়ে আদালত আজ ভোট পুনর্গণনার আদেশ দেন। বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে সুমন কুমার দাস নামের এক গ্রাহকের 200 ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূবালী ব্যাংকের শাখায় আসেন। বিকেল পর্যন্ত কয়েক ঘন্টা বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এর আগে বুধবার সুমন কুমার দাস নামের ওই গ্রাহক ব্যাংকের লকারে মজুদ রাখা স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ করেন। গ্রাহকের অভিযোগে জানা যায় 2025 সালের 15 অক্টোবর পূবালী ব্যাংক বাগেরহাট শাখার লকারে পরিবার সহ আত্মীয় স্বজনের আনুমানিক 200 ভরি স্বর্ণালংকার রাখা হয়। পারিবারিক অনুষ্ঠান থাকায় গত বুধবার ব্যাংকে গিয়ে লকারে রাখা স্বর্ণ নিতে গিয়ে দেখা যায় মজুদকৃত স্বর্ণালংকার নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানালে তারা বিষয়টি তদন্ত শুরু করে। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল আমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র শ্রমিক সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে আইভির জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন। 2024 সালের 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুড়ে মারা যান বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মণ্ডল সহ 3 শ্রমিক। এ ঘটনায় গত বছরের 30 জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত 26 ফেব্রুয়ারি আইভিকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।